আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তারকে। নাহিদ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। আহ নাহিদ আক্তার, একটা জিনিস লক্ষ্য করেছেন আজকে, মানে গতকালকে আর কি, গতকালকে আমরা একটা জিনিস দেখলাম যে একটা স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছিল, জিম্মি করা হয়েছিল এবং তড়িৎ বেগে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহ, এবং সেখানে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান হস্তক্ষেপ করেছেন এবং উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেন করা যায়, এবং এত বিদ্যুৎ বেগে এটা উদ্ধার করা সম্ভব হয়েছে যে আমরা আসলে একটু বিস্মিত হয়েছি, খুশিও হয়েছি। তো এটা একটা অবশ্যই ইতিবাচক ঘটনা, এটা নিয়ে আপনি বলবেন, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে প্রত্যেকটা স্কুল স্টুডেন্ট সন্তান অথবা অন্য কোনো অপহরণের ঘটনা যদি ঘটে আমাদের সমাজে, আহ সেক্ষেত্রে সবসময় তার সেই অপহৃত আত্মীয় স্বজনের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, অথবা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরও করা সম্ভব নয়, অথবা প্রধানমন্ত্রীকে এই কাজই করবেন তাও তো করতে পারবেন না। আমার কথা হচ্ছে যে এই ধরনের কাজের জন্য খোদ প্রধানমন্ত্রীকেই যে হস্তক্ষেপ করতে হবে, এই কালচার থেকে আমাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব কিনা, কারণ প্রমাণ তো হয়েছে যে পুলিশ চাইলে পারে। আপনি এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি জানতে চাই। জি, অবশ্যই। একটা আম, জিনিস আমরা একদম স্পষ্টত দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে আইন, আমরা সবসময় বলি যে বাংলাদেশে এই ধরনের যে কুইক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না, যেমন অপহরণ বা বা এই ধরনের যে কোনো কেসে, ধরেন মার্ডার কেস হোক বা যে কোনো ধরনের কেস হোক, সেখানে খুব স্লো আগায়। তো এখানে দেখলাম যে সাথে সাথে হয়ে গেছে। এখন এই যে সাথে সাথে হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু অনেক আশা তৈরি করেছে। আশা এভাবে তৈরি করেছে যে আহ, আমরা কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে বাংলাদেশেও সম্ভব এরকম, মানে একটা আহ, মানুষকে, একটা অপহরণ হয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করা খুব তড়িৎ গতিতে বাংলাদেশ পুলিশকে দিয়েও সম্ভব বের করা। সেটা তারা পারে যদি তারা চায়। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে একজন যে মার্ডার করেছিলেন একজন যে গৃহকর্মী, সেটাও কিন্তু খুব তড়িৎ গতিতে বের করে আনা হয়েছিল। তো আহ, আজকের ঘটনাটা যেটা, সেটা একেবারেই আর কি বলতে পারেন যে আহ, যে উন্নত দেশগুলিতে যেরকম হয় সেরকম হয়। তো আমরা সবসময় ভেবেই নিয়েছি যে বাংলাদেশের মতো দেশের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। দ্রুত কোনো আইনি ব্যবস্থা নেওয়া, দ্রুত বিচার হওয়া, বা দ্রুত কোনো মানে হারিয়ে যাওয়া ব্যক্তিকে বা অপহরণ করে নিয়ে গেছে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করা, এগুলি একেবারে ইম্পসিবল। বাংলাদেশে এগুলি সম্ভব না। এত ঘনবসতিপূর্ণ বাংলাদেশ তো, মানে আহ, খুবই খুবই কনজাস্টেড, এখানে কিন্তু খুঁজে বের করাও কঠিন। তো সেক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। কিন্তু এই সম্ভবটা কেন হয়েছে? কারণ পিএম ডাইরেক্ট তাকে বলেছে যে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন করতে। তো এখন কোইন্সিডেন্টালি ওখানে কিন্তু লোকটা মানে সচিবালয় যে প্রাইম মিনিস্টারকে পেয়েছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে সবসময় সে সচিবালয় বা যে কোনো জায়গায় সে প্রধানমন্ত্রীকে পাবে না, কিন্তু তারপরেও কি পসিবল কি না, এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে পসিবল। এখন প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর বলতে হবে সেটা তো কোনো কথা নেই, কিন্তু প্রধানমন্ত্রী বা আম, তার যে নতুন সরকার, সেই সরকার যদি সব সময় এরকম আদেশ জারি করে রাখে যে যে কোনো ধরনের অন্যায় বা যে কোনো ধরনের এমার্জেন্সি পরিস্থিতিতে এটা করতেই হবে। মানে আমাদের তো আইনের ইমপ্লিমেন্টেশন নাই বাংলাদেশে, তো সকল আইন আছে কাগজে কলমে, সব কিছু কাগজে কলমে, কিন্তু
এই কাগজের কলমে থেকে বের করে এনে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, যে এনফোর্স করতে হবে যে আমরা কাজটা মূলত করছি এবং করতে পারে, বাংলাদেশ পুলিশ চাইলেও করতে পারে। তো এই জিনিসটা সরকারেরই করতে হবে। বিগত দিনে যেটা একেবারেই সম্ভব হয়নি, স্লো হয়েছে বা একেবারে হয়নি, খুঁজেই বের করতে পারেনি, লাপাত্তা, পুলিশ কেয়ারই করেনি, কিন্তু পুলিশকেও দায়বদ্ধ করতে হবে, মানে প্রশাসনকে, যে এইগুলি আপনাদের ডিউটি, এই জন্য তারা পয়সা পায়, জনগণের জানমাল রক্ষার্থে তারা পয়সা পাচ্ছে, তাদেরকে এই কাজটা করতেই হবে। এই আজকে প্রাইম মিনিস্টার বলেছে তার মানে প্রতিদিন যে তার বলতে হবে সেটা না, কিন্তু তারই কিন্তু এবং তারই যে সরকার গঠন হয়েছে, যার উপরে যাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এত হিউজ পরিমাণে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করেছে, এবং তাদেরকে এই ব্যবস্থাটা নিয়ে মানে তাদের উপরে একটা মানে আম, যে চাপানো যে আপনাদের এটা করতেই হবে, সেরকম ভাবে যদি তারা নির্দেশনা দেয়, আমি শিওর এটা পসিবল। এটা আচ্ছা, প্রাইম এখানে মিনিস্টার দেখেন, দরকার হবে না। আমি অন্য একটা ঘটনা বলছি। এখন এটা আহ, আপনি একটু নিজে ভাবেন এই জিনিসটা আসলে কি হলো। যে পুলিশ কর্মকর্তা এই বাচ্চাটাকে ম্যাজিকের মতো উদ্ধার করলেন, তার নাম হলো ডিসি মাসুদ আলম। ওনার ব্যাপারে কিন্তু গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন চলছিল ওনাকে অপসারণের জন্য। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের গায়ে হাত তুলেছিলেন, রমনাথ। এখন এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। যিনি লিখেছেন তার নাম হলো মিস্টার আমিনুল ইসলাম। উনি দেশের বাইরে একটা জায়গায় শিক্ষকতা করেন, মানে এই বিশ্ববিদ্যালয়ে। এবং উনি ফেসবুকে খুব নিয়মিত লেখেন, ওনার লেখা আমি নিয়মিতই পড়ি। খুবই সেন্সিবল একজন ব্যক্তি উনি। উনি কি লিখেছেন আপনি একটু যদি শুনেন, একটু সময় লাগবে হয়তো, বা একটু শুনেন। উনি লিখেছেন যে এইবার বুঝলেন তো পুলিশ এবং আমলারা মন্ত্রী এমপিদের কিভাবে ব্যবহার করে। নাটকটা সাজিয়েছে সেই রকম, পুরো ম্যাজিককেও হার মানিয়েছে। ডিসি মাসুদের অপসারণের জন্য আন্দোলন হচ্ছে, কারণ তিনি গতকাল যা করেছেন সেটা সকল আইনে অন্যায় এবং অপরাধ। এদিকে আমরা কি দেখলাম, মিডিয়ার মাধ্যমে জানলাম ডিসি মাসুদ কাকে উদ্ধার করে হিরো বনে গেলেন। কিভাবে? এক পিতা কাকতালীয় ভাবে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানায় তার ছেলে অপহরণ হয়েছে। ওই পিতা অবশ্য আমলা, ঠিক আমলা না, মানে বুঝতেই তো পারছেন, সচিবালয়ে কাজ করেন। এরপর প্রধানমন্ত্রী কাউকে ফোন না করে ফোন দিয়েছেন ডিসি মাসুদকে। মন্ত্রী ফোন করলেন না, আইজিপি, মন্ত্রীকে ফোন করলেন না, আইজিপি কে ফোন করলেন না, কাউকে না, করলেন কাকে? ডিসি মাসুদকে। এদিকে মাসুদ সাহেব হুকুম পেয়ে 1 ঘন্টার মধ্যে সেই ছেলেকে সুপারম্যানের মতো উদ্ধার করে নিয়ে আসলেন, কিন্তু উদ্ধার করেননি অপহরণকারীদের। এটা যে একটা সাজানো নাটক, এইসব আমরা বুঝি। আমি শতভাগ নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর কিছুই জানেন না। দেশে গেছেন 17 বছর পর, মাত্র 2 মাস হয়েছে। আমি 22 বছর বিদেশে থাকছি, তবে মাঝে মাঝে দেশে যাই। জনাব তারেক রহমান এক নাগারে 17 বছর বিদেশে ছিলেন। তিনি বুঝেই উঠতে পারেন নাই এই পুলিশ আমলারা কি জিনিস। আপনার আসলে কয়েকজন শিক্ষিত, কয়েকজন ব্যক্তিগত উপদেষ্টা দরকার। কাউকে না পেলে আমাকে ডাকবেন, কথা দিচ্ছি যাব, কষ্ট হলেও দেশে যাব। এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। আর কালকেই টিকটকার ডিসি মাসুদকে অপসারণ করবেন। আজকে নাটক সাজানোর জন্য তাকে নিয়ে সিনেমা পাড়ায় নিয়োগ দেওয়া যেতে পারে। দেখুন, পুরো জিনিসটাকে কিন্তু অন্য একটা দৃশ্য উনি আমাদের সামনে তুলে ধরতে চাইলেন। এখন প্রশ্ন হচ্ছে তিনটা। প্রথমত, আমরা যেটা বিশ্বাস করছি যে ডিসি মাসুদ এটা করতে পেরেছেন, আমরা খুশি হচ্ছি। দ্বিতীয় হলো যে এই আমিনুল ইসলাম যেটা বললেন যে পুরো জিনিসটা সাজানো নাটক, প্রধানমন্ত্রীকে বোকা বানানোর জন্য, যাতে নাকি তার বদলিটা ঠেকানো যায়। এবং 3 নম্বর হলো যে এই নাটক নয়, ঘটনা সত্য, কিন্তু সোশ্যাল মিডিয়া এটাকে নাটক বানানোর চেষ্টা করছে। এই তিনটা প্রবণতা আমাদের সমাজে কি প্রভাব ফেলতে পারে? ওয়াও, খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা,
যদি প্রথম প্রথম কোয়েশ্চেন যে যদি আর কি ডিসি মাসুদ কাজটি করে থাকেন, যদি সত্যি সে এরকম হিরোইক একটা অ্যাক্ট করে থাকেন, তাহলে ইটস ওয়ান্ডারফুল। হ্যাঁ, ওটা তো সেকেন্ডলি, আপনি বললেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা তো ওয়ান্ডারফুল, সেটা আমাদের জন্য, আমার জন্য, আমার কাছেও সেটা একটা ওয়ান্ডারফুল আর কি অ্যাক্ট। কিন্তু এটাকে একটা পাতানো নাটক, যেটা উনি প্লটটা কিন্তু উনি, আপনি যে যার কথা বলেছেন, উনি পুরো লিখেছেন নাটকটা একেবারে প্রথম ফ্রম দি বিগিনিং টু এন্ড। উনি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স সব কিছু যুক্ত করে টরে পুরা একটা স্টোরি লাইন কিন্তু সাজিয়ে দিয়েছেন একেবারে ফুল, একেবারে সিনেমা কিন্তু উনি একটা বানিয়ে দিয়েছেন এখানে। আপনি দেখতে পেয়েছেন কিনা সিনেমা, যখন আপনি গল্পটা পড়ছিলেন আমি কিন্তু একটা সিনেমা দেখছিলাম, যে একেবারে হিরো যে মানে ভিকটিমকে বাঁচাচ্ছে, আবার এক পুরা সিনেমা। আচ্ছা, এই উনি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার, এইটা আমি বুঝে গেছি যে খুব ভালো উনি স্ক্রিপ্ট লিখতে পারবেন, এবং ওনার স্ক্রিপ্ট দিয়ে বাংলাদেশে সুপারহিট সিনেমা বানানো যাবে, এ ব্যাপারে আমি কনফার্ম। হুম। কিন্তু এই পাতানো নাটকটা, ওই যে একটা আছে না সার্ফ এক্সেলের অ্যাডের মতো, আপনিও মাঝে মধ্যে বলেন যে দাগে যদি ভালো কিছু হয় তাহলে দাগ ভালো। এখন কথা হচ্ছে কি, এখানে আমার বিষয়টা যে আপনি থার্ড কোয়েশ্চেনটা করেছেন না, সত্য বা অসত্য, এখন আমার বিষয়টা ভিন্ন। আমার অ্যানালিসিসে একজন শিক্ষক হিসেবে আমি যেই স্টুডেন্টদের বিহেভিয়ার দেখেছি বিগত 18 মাসে, মব দেখেছি দেশের, অ্যানার্কি দেখেছি দেশে, কোনো আইন শৃঙ্খলা ছিল না, যে যেখানে পারতো সে সেখানে বসে যেত, আন্দোলনের পরে আন্দোলন, কোথাও যাওয়া যেত না, গাড়ি চলতো না, অস্বাভাবিক এই যে পরিস্থিতি। এখন সরকারের এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে হবে। এখন আপনি একজন সাংবাদিক, আপনার বিবেচনায় কি মনে হয় এই জিনিসটা খুব সহজ হবে সরকারের জন্য? গত 18 মাসে কিন্তু এটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সার্জিস আলমের একটা, ওই যে বন্ধুদের সাথে গল্প করছিলেন, চিটচ্যাট করছিলেন, যে কয়েকদিন পরে ডক্টর ইউনূসকে মানুষ মিস করবে। কারণ কি, এই জন্যে মানে তারা, তাদের বুদ্ধি শুদ্ধি, তারা রাজনীতি করতে আসছে, পলিটিক্যাল সায়েন্সের নলেজ তাদের কি কতটুকু আপনি দেখেন। সে বলছে যে স্টুডেন্টরা চাইলেই মানে যে যেখানে খুশি সেখানে আন্দোলন করতে পারতো, স্টুডেন্টরা চাইলেই সচিবালয় ঢুকে যেতে পারতো, গালিগালাজ করতে পারতো, সেটা যখন পারবে না তখন তারা ইউনুসকে মিস করবে। তো এইরকম একটা ভয়াবহ মনস্তাত্ত্বিক আর কি কন্ডিশন তৈরি হয়েছে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদের যারা মনে করে যে মব করাটাই হচ্ছে ফ্রিডম, যে আমরা যে ফ্রিডমটা পেয়েছিলাম সেই ফ্রিডমটাকে মানুষ মিস করবে। এটা যে ফ্রিডম না, এটা যে রুলসকে ভায়োলেট করা, এটা যে ভায়োলেন্স, এটাকে যে, এটা যে মবও না, মবের থেকেও উপরে অ্যানার্কি, পুরা দেশকে অচল অবস্থায় তৈরি করে দেওয়া, সেইটা কিন্তু এই স্টুডেন্টরা বুঝতেই পারছে না। এবং সেই পরিস্থিতি থেকে যদি উদ্ধার করতে হয়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের কঠোর নিয়ন্ত্রণ করতে হবে। সেই কঠোর নিয়ন্ত্রণ করতে গেলে আমি আপনার আরেকটা টক শোতেও বলেছিলাম, যখন সার্টেন ফর্ম অফ অথরিটি সরকার এখানে শো করবে বা ইমপ্লিমেন্ট করবে, তখনই বলবে যে এই যে আর একটা নতুন ফ্যাসিস্ট চলে আসছে, এটা বলবে। আবার তাকে ডিকটেটরও বলবে, আবার বলবে অথরিটেরিয়ান, যে অথরিটি, মানে তাদেরকে বিভিন্ন টার্ম দিবে। কারণ এখন তো আবার ভাষার রাজনীতি চলছে, বিভিন্ন ধরনের শব্দ এনে এনে আপনার এই সরকারকে কাজ করতে আচ্ছা, দিবেন। নাহিদ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।